মহাকাব্যগুলো আসলে অনেক ক্ষেত্রে আসরে আসরে পাঠ করা হতো। সময়ের ক্রমবিবর্তনের ধারায় এরা লোকমুখে চর্চিত হয়ে এসেছে। এমন ধারণাও জন্মে যে এদের বিস্তৃতিতে অসংখ্য লেখকের ভূমিকা রয়েছে। এই কারণে মহাকাব্যের বিষয়ে প্রতিফলিত হয় একটি ভূখণ্ডের বৃহৎ জনগোষ্ঠীর জীবন আচরণের বিচিত্র রূপ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ইহারা যাহা রচনা করেন তাহাকে কোনো ব্যক্তি বিশেষের রচনা বলিয়া মনে হয় না, মনে হয় তাহারা বৃহৎ বনস্পতির মতো কোন দেশের ভূতল জঠর হইতে উদ্ভূত হইয়া সেই দেশকে আশ্রয় দান করিয়াছে। এখন মহাকাব্যকে তিনি কোন একটি দেশের চিরকালীন ইতিহাস হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরো উল্লেখ করেছেন তাহা সেই সময়ে এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ এর যে ভঙ্গুর অর্থনীতি, হ্যাঁ, সেই সময়ে সরকার প্রচন্ডভাবে নিবেদিত ছিল তার দেশ পুনর্গঠনের দিকে। আর এছাড়া এই চলচ্চিত্রের প্রযোজনায় সরকারের কোনো অংশগ্রহণ ছিল না। হ্যাঁ, এই চলচ্চিত্র সম্পূর্ণভাবে নির্মিত হয়েছে, আমি যেটা বললাম যে পূর্ব প্রাণ কথাচিত্রের পক্ষে। এখন এই দেশের চলচ্চিত্রিক অবকাঠামোগত দিকটিও তখন খুব শক্ত ছিল না। সেই সময় চলচ্চিত্রের যে নির্মাণ হিড়িক পড়েছিল সেটা ছিল আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের হিড়িক। এবং অনেক প্রযোজক পরিচালকের আসলে উদ্দেশ্য ছিল যে মুক্তিযুদ্ধে ধর্ষিতা নারীর বিষয়টিকে একটু সুরসুরি জাতীয় একটা বিষয়ে পরিণত করে তার চলচ্চিত্রের ব্যবসা বাড়ানোর একটা উদ্দেশ্য ছিল। তাই সেদিকে আমাদের চলচ্চিত্র প্রযোজকের কোনো আগ্রহ ছিল না। তিনি চেয়েছিলেন আবহমান বাংলার রূপ নির্মাণ করতে, এবং তার সেই উদ্দেশ্যেই তিনি যখন ঋত্বিককে পেলেন তিনি অগ্রসর হয়েছেন ঋত্বিকেরই পরামর্শক্রমে তিতাস ইন্দ্রনীল নাম চলচ্চিত্র নির্মাণের অর্থে। এবং এই চলচ্চিত্রের ব্যয় ছিল মোট 4.5 লক্ষ টাকার কাছাকাছি, যা আমরা এতক্ষণ যে পশ্চিমা চলচ্চিত্রের মহাকাব্যিক চলচ্চিত্রগুলোর কথা বললাম সেই তুলনায় অতি নগণ্য। যদিও তখনকার বাংলাদেশি চলচ্চিত্রের গুলোর তুলনায় এর খরচ কিছুটা অধিক সেই খরচগুলোর তুলনায়। যাই হোক, এই চলচ্চিত্রে যে ব্যবসাকরণী এই প্রসঙ্গ আমি আগে উল্লেখ করেছি, সেই বিচারও তিতাস মহাকাব্যিক চলচ্চিত্রের প্রচলিত সংজ্ঞার ভিতরে পড়ে না বললেই চলে। এখানে উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অর্থ একটি বিশেষ চাহিদা হলেও একটি চলচ্চিত্র যে মহাকাব্যিক শৈল্পিক শিখরে পৌঁছতে পারে উপর্যুপরি অর্থ বিনিয়োগ ছাড়াও তার অনন্য উদাহরণ তিতাস। মহাকাব্যিক চলচ্চিত্রগুলোর মধ্যেও তিতাসে নেই তেমন কোনো বিরোচিত বা মহান ব্যক্তিত্ব যিনি লোকস্মৃতিতে উজ্জ্বল হয়ে আছেন কালের বিবর্তনে। এবং এমনকি এই নদীকে মানে উপন্যাসিক অকুলীন নদী হিসেবে উল্লেখ করেছেন। তিনি কিভাবে ব্যাখ্যা করছেন তার উপন্যাসের ভিতরে, নদুলিয়া তার কি কোনো সত্য ইতিহাস নাই? নদীরও ইতিহাস আছে, কোটেশন শেষ, নদীরও ইতিহাস আছে, আর সেই ইতিহাসের বাঁকে বাঁকে আছে অবহেলিত মানবের সুখ দুঃখ, মিলন বিরহ, প্রতিরোধ, বঞ্চনা, আচার অর্চনা, ঐক্য বিরোধ, উল্লাস আর বিপর্যয়ের নানা কাহিনী। এদিকে চরিত্র বিচারে তিতাস একটি নদীর নাম বা উপন্যাস দুটোতেই অস্বীকৃত হয়েছে প্রচলিত মহাকাব্যের রীতি এবং ডিসকোর্স। তা সত্ত্বেও নির্মাণ শৈলী, বিষয়ের বিস্তার, সমষ্টিগত জীবনভঙ্গি ও দর্শনের প্রকাশ, গল্প বলার ঢং, সংকেত সৃষ্টি, প্রত্নরূপ সৃজন, আচার উৎসবের চিত্রায়ন এবং আবেগ নির্মাণের কৌশল সহ ইত্যাদি নানা বৈশিষ্ট্যের চিরন্তন উপস্থিতিতে তিতাস একটি নদীর নাম হয়ে উঠেছে ব্রাত্য জলের মহাকাব্যিক চলচ্চিত্র বা চলচ্চিত্রিক মহাকাব্য। এবার একটু চলচ্চিত্রের দিকে আমি তাকাই। এতক্ষণ তো প্রেরণা, প্রণোদনা, প্রেক্ষাপট এবং একটু তত্ত্ব কথাও আলোচনা করা হলো মহাকাব্যিক চলচ্চিত্রে। এখন ঋত্বিকের এই যে কাহিনী, এই অংশে আমি মানে এই অংশে উপশিরোনাম দিয়েছি কাহিনীর বৃত্তাকার চলনে অসংখ্য জীবন বৃত্ত, ঋত্বিকের চিহ্ন নির্মাণের বৃত্ত, সার্কেল। তিনি কেন বৃত্তকে গ্রহণ করেছেন? আমরা শুরুর দিকে, আমি একটু সামনের স্লাইডের দিকে যদি যাই, চলচ্চিত্রের শুরুটা হয়, শুরুর ফ্রেম বা শুরুর শট হচ্ছে একটা শীর্ণ তিতাস। এখানে তিতাস অর্ধবৃত্তাকারে
প্রায় শুকিয়ে যাচ্ছে এবং চলচ্চিত্রের শেষেও এই শটটি আবার আসে। তো এখানে তিনি আসলে এই নদীর জীবন বৃত্তের সাথে তিতাসপাড়ের মালদের জীবন বৃত্তকে তিনি এঁকেছেন। এখন এই চলচ্চিত্র আসলে কোনো একক জীবন কাহিনী নির্ভর চলচ্চিত্র নয়, সেটা আমি আগেই উল্লেখ করেছি। সংঘাতিক জীবন বৃত্ত যেন ক্ষুদ্র ক্ষুদ্র পুঁতির মতো এই চলচ্চিত্রে ছড়িয়ে আছে, আর এই সকল পুঁতির মিলে এই চলচ্চিত্রের অখণ্ড মালাটির গ্রন্থ। তাই এতে কাহিনীর যে চলন তা বৃত্তাকার এবং নানা পর্বে পরিব্যাপ্ত। চলচ্চিত্রের শেষে আমরা দেখি শুষ্ক তিতাস আর পরাজিত মালরা প্রায় ধ্বংসের পথে। এতে মালজীবনের নিঃশেষ হয়ে যাওয়াকেই ঋত্বিক শুধু ইঙ্গিত করেননি, যেটা আমরা উপন্যাসে দেখি। আমরা দেখি নতুন ধান গাছের ফাঁকে শিশুর ছুটে চলার মাঝে আবার সভ্যতার চলন ও জীবন বৃত্তের ক্রমাগত ঘূর্ণনেরকেই যেন তিনি আভাসিত করলেন ইঙ্গিতের মধ্য দিয়ে। এই চলচ্চিত্রে ঋত্বিকের চিহ্ন নির্মাণে বৃত্ত এসেছে বৃহত্তর অর্থের দোদনা নিয়ে, আবার তা গোষ্ঠীবদ্ধ মানব সম্প্রদায়ের একতা আত্মরক্ষার দিকটিকেও ইঙ্গিত করে। আমি এই যে ঋত্বিকের যে বললাম যে টাইটেল দৃশ্য থেকে তিনি বৃত্তের উপর গুরুত্ব আরোপ করেছেন, এখন এইখানে যে ভিডিওর যে চালাতে গেলে আবার কারিগরি দুর্যোগের মুখোমুখি হতে হয়, আমি কি টাইটেলটা একটু চালাবো, একটু সাহস করবো না, পড়ে যাবে। হ্যাঁ, টাইটেলটা শোনাটা জরুরি কেন? ধীরাজ ফকির উনি তো নিলেন কলকাতার পরিচালক, তো কলকাতা পরিচালককে না পেয়ে উনি আরিচা ঘাট বা কোনো এক ঘাটের পাশে পাওয়া এক ফকিরের গানকে তিনি তার টাইটেলে আনলেন। কি মহাকাব্যিক ব্যাপ্তির সৃষ্টি হয়েছিল সেটা একটু দেখানোর জন্য আমি মনে করি সেটা একটু দেখানো প্রয়োজন, চেষ্টা করা যেতে পারে। টাইটেল বলে একটা ভিডিও এইভাবে আমি একটু পানি খেয়ে দিই। টাইটেল প্লে করেন, প্লে করে আপনি থাকেন বসেন, হ্যাঁ প্লে করেন। টাইটেলটা পুরোটা চালাবো না, আমি দেখাচ্ছি। এই যে ধীরাজউদ্দিন ফকিরের একটা লালন গীতিকে, আচ্ছা আপনি কোন থেকে দেন বৃত্ত থেকে দেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনার একটু পেছনে শব্দ নাই। এখন ধীরাজউদ্দিন ফকিরের গাওয়া লালন গীতির প্রথম চারটি চরণ, ওরে নৌকার উপর গঙ্গা বোঝাই তারা শুকনায় বেয়ে যায় তোমার আজব লীলে। এই যে লীলা, ঈশ্বর যেন নদী পাড়ের মানুষগুলোকে নিয়ে খেলছেন। অথই জল এবং জল শূন্যতা নিয়ে একটা নদীর জীবন বৃত্তের ইঙ্গিত আছে এই পুরো গানে। হ্যাঁ, তো আমি যে বললাম যে ঈশ্বর তথা প্রকৃতি এই নদী পাড়ের মানুষগুলোকে নিয়ে খেলছে, এবং এই ভাঙা গড়াময় এতদঞ্চলের জীবন বৃত্তের যে রূপের সাথে ঋত্বিক দর্শককে পরিচয় করিয়ে দেন,
তাতে ফুটে ওঠে আবহমান বাংলার চিরায়ত রূপ। আচ্ছা, আমি চলে যাচ্ছি ঋত্বিকের জায়গায়, দাঁড়ান। হ্যাঁ, আপনি আপনি ঠিক আছে, ধন্যবাদ। আপনি, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, আমি যাচ্ছি। জি, ধন্যবাদ। আর লাগবে না, আর প্রচার করবো না, ঠিক আছে। তো সব মিলিয়ে শিরোনাম দৃশ্যের সঙ্গীতের সুর, আবেগ, গায়কী আর তার চিত্রায়ন ভঙ্গি চলচ্চিত্রের মূল সুরটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় শুরুতেই। এবং এর পরপরই টাইটেল দৃশ্যের পরপরই আমরা দেখি যে আরো একটা বৃত্তের উপস্থাপনা। সেখানে দেখি কিশোরী বাসন্তী বাগমণ্ডলের ব্রতে চৌয়ারি ঘুরাচ্ছে। চৌয়ারির এই ঘূর্ণনে দেখি একটা বৃত্তের উদ্ভব। এখন উপন্যাসেও কিন্তু চৌয়ারি ঘুরিয়েছিল বাসন্তী। উপন্যাসে বাসন্তী কেমন করে চৌয়ারি ঘুরিয়েছিল? ছাতাটা মাথার উপর রেখে। কিন্তু ঋত্বিক কি করলেন? ছাতাটাকে ক্যামেরা মুখ করলেন, যাতে ছাতার বরণটা আমরা দেখতে পাই এবং বৃত্তটাকে একটু অনুধাবন করতে পাই। এখন এই যে ঘূর্ণনে বাসন্তী তথা মালদের জীবন প্রবাহের বৃত্ত ব্রাহ্ময় হয়ে ওঠে শুরুর এই পর্বে, অর্থাৎ বাসন্তীর কিশোরী বেলায় আমরা দেখি যে তিতাস সংলগ্ন মালদের জীবন বৃত্তের উল্লেখ পাই আমরা কিশোরী বাসন্তী এবং রামপ্রসাদের উক্তির ভেতর দিয়ে। উক্তিটা ওখানে দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, তো রামপ্রসাদ বলছে, এই রকমই হয় মা, এই সব আছে, এই নাই, এই বাতি জ্বললে ওঠে, এই নিভা যায়, হদিস মেলে না। এই কাইল তুই, মানে বাসন্তীকে বলছে, এই কাইল তুই ছোট আসলি, আজ বড় হইছিস। এই তিতাস তলে কাল হয়তো দেখমু শুকনা খটখইটা ড্যাঙ্গা, মরণকালে যে জল মুখে না দিলে পরান্ডা ত্বক বাইর হয় না, একদিন দেখমু সেই তিতাসে সেই জলটুকুও নাই। এখন চলচ্চিত্রের শেষেও চর দখল নিয়ে মালো আর চাষিদের লাঠালাঠিতে রামপ্রসাদের মৃত্যুর পর আমরা দেখি বাসন্তীর স্মৃতিতে ভেসে ওঠে রামপ্রসাদের এই সংলাপ। উপন্যাসে এই সংলাপের উল্লেখ নাই। এটি ঋত্বিকের নিজস্ব সংযোজন, তিতাসপাড়ের মালদের জীবন বৃত্তের ইঙ্গিত রচনায়। বাসন্তী, রাজারঝি, অনন্ত, কিশোর, সুবল, মুঙ্গলি, রামপ্রসাদ, কাদির মিয়া, বাসন্তীর মা, উদয়তারা, কালুর মা, বনমালী, মোহন ইত্যাদি অসংখ্য চরিত্র এই চলচ্চিত্রে হাজির হয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জীবনবৃত্ত নিয়ে। এই যে চরিত্রগুলো, এগুলোর ভিতরে আসলে আমরা সোভিয়েত চলচ্চিত্রের সোভিয়েত চলচ্চিত্রে কোনো কেন্দ্রীয় চরিত্র থাকতো না, টাইপেজ শব্দটা থেকে টাইপ শব্দটা এসছে, মানে সবাই সেখানে শ্রেণী চরিত্র সেখানে মুখ্য। এবং ঋত্বিকের এই চলচ্চিত্র আমরা দেখি এখানে কেন্দ্রীয় চরিত্রের চাইতেও আসলে প্রত্যেকটা চরিত্র যেন টাইপেজের প্রণোদনা আমাদের সামনে উপস্থিত। এখন তিতাসপাড়ের একটা জীবন প্রণালী, বিচিত্র জীবন প্রবাহ চলচ্চিত্রে অঙ্কন করতে গিয়ে ঋত্বিক যেমন অদ্বৈত মল্লবর্মণ সৃষ্ট কাহিনীর প্রতি বিশ্বস্ত থেকেছেন, তেমনি সেখানে প্রয়োগ করেছেন নিজ শিল্প ভাবনা। এই কারণেই উপন্যাসের শেষে মালদের পরাজয় দৃশ্যমান হলেও সেখানে পরাজয় বা ক্ষয়ের মাঝেই জেগে উঠতে দেখি সভ্যতার নতুন চলন। এ প্রসঙ্গে ঋত্বিকের উক্তি, I followed the story of Advaita Babu to some extent. This film appears to be very delightful. Advaita Babu has done the natural. He ends in which everything is shattered down. My hint at the end is at the new order, the new life that is struggling to be born. নতুন জীবন সৃষ্টির যে সংগ্রাম বা নতুন জীবন সৃষ্টি হতে চলেছে তার ইঙ্গিত আমরা এই চলচ্চিত্রের শেষে দেখি। এখন এর পরের যে অংশ আমি সেটা শিরোনাম দিয়েছি নদী ও নারীর সমান্তরাল জীবনের মহাকাব্যিক রূপ। এখন তিতাস চলচ্চিত্রের বৃহৎ কাহিনী বৃত্তের, যদি আমরা বলছি যে এখানে একক চরিত্রকে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু তারপরে আমরা দেখি যে বাসন্তী এর কেন্দ্রে আছে। নদী ও নারীর জীবন বৃত্তের ঐক্য নদীমাতৃক বাংলার এক চিরকালীন রূপ। দুটি সত্তাই নিজেকে উজাড় করে পূরণ করে সমাজ সংসারের নানা প্রয়োজন, অথচ দুজনকেই বিপন্ন করছে মানুষ। তিতাস ও বাসন্তীর সমান্তরাল জীবনেও ঋত্বিক তুলে আনেন ভাঙা গড়ার নানা পর্যায়ে। চলচ্চিত্রের প্রায় শেষ দিকে বাসন্তীর সংলাপের মাঝে ফুটে ওঠে তিতাসপাড়ের এই নারীর জীবন বৃত্তের নানা পর্যায়ে। বলছে বাসন্তী আসিলাম ছোটকালে,
যখন মাঘ মাসে বেহুলা বসাইতাম, তারপর হইয়া গেলাম কার বউ, তারপরে রানী, মাঝখানে হইয়া গেলাম অনন্তের মাসি, অহন হইয়া গেলাম বাসন্তী। যৌবনে বাসন্তী স্বামীকে হারিয়ে তিতাস আর তিতাস পাড়ের প্রকৃতিকে করেছিল তার নিত্য সঙ্গী। তিতাসের পানি যেন আয়না হয়ে স্বামীহারা এই নারীর সৌন্দর্যের স্বীকৃতি দিত। মায়ের সংলাপে শুনি বাসন্তীর তিতাস মুগ্ধতার প্রতি খেয়ে, তিতাসের পানিতে কি আছে, নিজের মুহের সিঁড়ি কি দেহ সহিয়ানে। তিতাস নদীর মতো এক সময় অনন্ত হয়ে ওঠে বাসন্তীর স্নেহ, ভালোবাসা আর মনোযোগের একজন। অনন্ত যখন উদয়তারার সাথে চলে যায় বাসন্তীকে ছেড়ে, তখন এই তিতাসের পাড়ে বৃষ্টির জলেই যেন বাসন্তীর মাতৃত্বের বেদনা শান্তি খুঁজে। মানে তিতাস আসলে শুধুমাত্র তিতাস হিসেবেই আসেনি, সেখানে চরিত্র যে আবেগে আবেগায়িত হয়েছে, তিতাসকেও আমরা দেখেছি সেই চরিত্রের আবেগে আবেগায়িত হতে। বাসন্তী কাচ্ছে বর্ষার জলধারায়, তিতাসও যেন কাচ্ছে বাসন্তীর সমান্তরালে। এই চলচ্চিত্রের আরেক কেন্দ্রীয় চরিত্র রাজার ঝি। তার জীবনে আমরা দেখি নদীর আশ্রয়ে পড়া ঢেউ, নদীর বুকেই সে কখনো আশ্রয় হারিয়েছে, পড়েছে ডাকাতের মুখে, ডাকাতের হাত হতে বাঁচার জন্য নদীর বুকেই তার ঝাঁপ দেওয়া। নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে পাড়ে ঠেকিয়েছে, যেখানে দুই বৃদ্ধের সহৃদয় হাত তাকে উদ্ধার করেছে। আবার নদীর তীরেই সে ফিরে পেয়েছে তার হারানো স্বামীকে। নদীর পাড়েই স্মৃতিভ্রষ্ট কিশোর আর তার আবির মাখামাখি। দূর থেকে নদীর পাড়ে আমরা তখন শুনি দূর থেকে রাধা কৃষ্ণের মিলনের গান। আহা কি অপরূপ, কিবা শোভা মনোহর, রাধা কৃষ্ণের মিলন হইল দেখিতে সুন্দর। নদীর কিনার ধরে পাগল কিশোর তাকে পাঁজাপোলা করে নিয়ে ছুটে কিছু সময়ের জন্য রাজার ঝি মূর্ছা যায়। এই নদীর কিনারেই লোকজনের মার খেয়ে মৃত্যু মুখে ঢলে পড়ে কিশোর। রাজার ঝিও নদীর কূলেই বেছে নেয় শেষ সজ্জার স্থান হিসেবে। কিন্তু আমরা উপন্যাসে দেখি যে রাজার ঝি এবং কিশোর দুজনেই কিন্তু মৃত্যুবরণ করে বাড়িতে। হ্যাঁ, এবং এখানে ঋত্বিক যেভাবে নদীর যে আবহমান বা আনুভূমিক চলন, তার সমান্তরালে দুজন মানুষের দেহকে তিনি সেই নদীর সমান্তরালে স্থান দিলেন। এখানে তিনি আসলে উল্লেখ করতে চেয়েছেন জীবন মৃত্যুর মানে দুটোরই সম্ভাবনা এবং বিনাশ এই নদীর স্রোতধারা বয়েই চলছে। নদী এই চলচ্চিত্রে জন্ম, মৃত্যু তথা জীবন বৃত্তের এক অমোঘ উৎস হিসেবে চিত্রিত হয়েছে। আর এখানে নারী জীবনের বিকাশ ও পরিণতি ঘটেছে নদীর সমান্তরালে, নদীমাতৃক বাংলাদেশের এক চিরকালীন অনুষঙ্গ হয়ে। আর একই সাথে মহাকাব্যিক চলচ্চিত্রের বৈশিষ্ট্যে তা সমুজ্জ্বল। এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর্কিটাইপ। এখন ঋত্বিক তার সকল চলচ্চিত্রেই আর্কিটাইপ বা প্রত্নরূপ সৃজনের চেষ্টা করেছে, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। আর্কিটাইপ হলো জীবনের একটি মৌলিক বৈশিষ্ট্য যা প্রত্যেক মানুষের যৌথ অবচেতন বা কালেকটিভ আনকনশাসে অবস্থান করে। আর্কিটাইপ ধারণাটি নিয়ে বিশেষভাবে চিন্তা ও গবেষণাধর্মী লেখার সূচনা করেন সুইস মনোবিশ্লেষক কার্ল ইয়ং। ইয়ং মনে করেন উত্তরাধিকার সূত্রে আর বেশি নাই, এই আর্কিটাইপের পরে ছোট্ট একটু অংশ আছে, তারপরে উপসংহার। মানে যারা একটু হয়তো একটু ক্লান্তি চলে এসেছে, আমি আসলে কিছু ফুটেজ দেখাতে পারলে সেই বিষয়টা আরেকটু মানে সংযুক্ত করা যেত। যাই হোক, আমি এই মানে যান্ত্রিক যন্ত্রণায় আর জড়াতে চাই না। যাই হোক, আমি যেটা বলছিলাম যে ইয়ং বলছে উত্তরাধিকার সূত্রে মানুষ যেমন নানা আচরণ সহজাত ভাবে পেয়ে থাকে, তেমনি প্রাপ্ত হয় বিভিন্ন আর্কিটাইপ বৈশিষ্ট্য ও চিত্রের ধারণা। তিনি বলছেন, this term is apposite and helpful because it tells us that so far as the collective unconscious contents are concerned, we are dealing with archive, or I would say primordial types, that is, with universal images that have existed since the remotest time. তার মানে কি, সুদূর প্রাচীর আমলেও প্রত্নরূপের যে ধারণা সেটা ছিল। হ্যাঁ, এখন আর্কিটাইপ প্রবণতা সমূহ সাধারণত আমরা কোথায় দেখি? পৌরাণিক কাহিনী, আচার অনুষ্ঠানে দৃশ্যমান হয় এবং সমসাময়িক সাহিত্য, গল্প, নাটকেও এগুলো বিধৃত হয়। ঋত্বিকের চলচ্চিত্রে আর্কিটাইপ ধারণার প্রয়োগ তিনি করেছেন সমষ্টিগত অবচেতনের প্রকাশে। এখন কেউ কেউ বলবেন তো এই সমষ্টিগত অবচেতন তো মানব জীবনের সমষ্টিগত অবচেতন।
সত্যিকার অর্থে ঋত্বিক এখানে যে কালেকটিভ আনকনশাসের প্রয়োগ করে সেটা আসলে বাঙালির কালেকটিভ আনকনশাস হয়ে ওঠে। এখন এই চলচ্চিত্রে আমরা দেখি অনন্ত তার মাকে মায়ের মৃত্যুর পরে কল্পনা করছে বা অনন্তের স্বপ্নে মা আসছে দেবী ভগবতী বা জগদ্ধাত্রীর রূপে। এখন উপন্যাসেও স্বপ্নে অনন্তের স্বপ্নে কিন্তু মা আসে, কিন্তু সেখানে আসে দেখি খালের পাড়ে ছেঁড়া কাঁথা জড়িয়ে মা আসে তার স্বপ্নে, কিন্তু এখানে দেখছি না, তিনি তাকে দেবী রূপে উপস্থাপন করছেন। এখন মুদ্রা কথা, এবং সেই দেবী তাকে কখনো কখনো ত্রিনয়না কালী বা চণ্ডীর মতো লাগে। মুদ্রা কথা ভগবতী বা চণ্ডীর মূল কথা নয়, এখানে অনন্ত মাকে দেখছে মাতৃ প্রতিমা বা মাদার গডেস হিসেবে, সেটাই বিবেচ্য। ঋত্বিক নিজেও এর ব্যাখ্যা দিয়েছেন। In my films, I think I am tremendously influenced by Young's mother complex. In Titas, a boy dreams of his mother as a mother goddess. This mother complex is a basic point. এখন এই মাদার কমপ্লেক্স কম বেশি ঋত্বিকের ভেতরে ছিল। এখন জন্মভূমিকে যদি আমরা বলি মাতৃস্বরূপা, তাহলে সেই মাতৃভূমির সাথে ঋত্বিকের বিচ্ছেদ হয়েছিল তার যৌবনের শুরুতেই। তো সুতরাং সেই মাতাকেই তিনি খুঁজে ফিরেছেন, মহাত্ম দিয়েছেন তার বিভিন্ন ছবিতে। অনেকে বলতে পারেন যে না, ঋত্বিক হয়তো বামুন ছিলেন বা সে কারণে হয়তো ভগবতীকে এনেছেন, কিন্তু না, বিষয়টি তা নয়। এখন এই যে ঋত্বিক জগদ্ধাত্রী রূপে তার চলচ্চিত্রে মাকে অনন্তের কল্পনায় মাকে এনেছেন, সেটা নিয়েও সমালোচনা করেছেন গৌতম ভদ্র। গৌতম ভদ্র বলছেন যে মালরা তো বৈষ্ণব ধর্মের অনুসারী, এখানে জগদ্ধাত্রী কেন আসবে, এখানে আসবে মোহিনী রাধা। আর সেটা কি যৌক্তিক? একটি ছেলে, কিশোর বয়সী ছেলে যে মাকে হারিয়েছে, তার কল্পনায় রাধা বেশি গুরুত্বপূর্ণ নাকি জগদ্ধাত্রী যে মহৎ দেবী? মানে এখানে দেবীকে তো মহত্ব দেওয়া হয়নি, মহত্ব দেওয়া হয়েছে মাকে। এখন যে কারণে তবে ঋত্বিক যে মাল ধর্মের বৈষ্ণব ধর্মকে অবজ্ঞা করেনি, সেটা আমরা কখন দেখি? সেটা আমরা যখন দেখি যে কিশোর এবং রাজার ঝি যখন নদীর পাড়ে, তখন দূর থেকে কিন্তু আমরা কি রাধা কৃষ্ণের মিলনের গান শুনি। যাই হোক, এখানে যেমন আছে তেমনি আর্কিটাইপ প্রবণতা আমরা দেখি আরো একটি চরিত্রের ভেতরে, এই যে রামপ্রসাদ এবং কাদের মিয়া। হ্যাঁ, এদেরকে আমরা বলতে পারি দে আর রিপ্রেজেন্টেটিভ অফ ওয়াইজ ওল্ড ম্যান। গ্রিস, রোম, রাশিয়া, জার্মানি, আফ্রিকা সহ অনেক প্রাচীন গল্পে আমরা এমন চরিত্রের উপস্থিতি দেখি, এবং কি আমরা রবীন্দ্রনাথের নাটকেও এই ধরনের চরিত্র দেখি। একটি চরিত্র, সেটা হচ্ছে দাদা ঠাকুর চরিত্র। হ্যাঁ, এখন এই জ্ঞানী বৃদ্ধ কি করছেন? তারা নায়ককে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, তাদের গোষ্ঠীর মঙ্গলের জন্য কাজ করছেন, অন্যায়ের প্রতিবাদ করে, আবার কখনো কষ্টের ভিতর দিয়ে অতিক্রম করে জীবনের কোনো কোনো পর্যায়ে তারা অতিক্রম করছে। একজন রামপ্রসাদ কখনো রামায়ণের বাল্মীকির অভিনয় করেন, আর অন্যজন অর্থাৎ কাদের মিয়া কারবালার বৃত্তান্ত শোনায়। এই দুইজনের নানা মিল দেখে বনমালীকে কাদের মিয়ার উদ্দেশ্যে বলতে দেখি, তোমারে দেখলে না আমার যাত্রাবাড়ির রামপ্রসাদ কাকার কথা মনে পড়ে। হ্যাঁ, রামায়ণের বাল্মীকি করে। এখন এই মিলের কারণেই হয়তো দুটি চরিত্রের অভিনয় ঋত্বিক কি করেন, একজন অভিনেতা গোলাম মোস্তফাকে দিয়ে তিনি এই দুটি চরিত্রের অভিনয় করেন। এখন সেটা কি আমাদের এই যে আমরা যে প্রচলিত ছবি দেখি কজ অ্যান্ড ইফেক্ট, সেই কজ অ্যান্ড ইফেক্টের জায়গায় এটা বাধাগ্রস্ত করে, এবং এই কারণেই এটা মহাকাব্যিক শিখরে উন্নীত হয়েছে। আমরা যখন বাংলা কোনো মহাকাব্যিক বা আমরা ব্রেক্টের এপিকের মহাকাব্যিক থিয়েটারে দেখি, সেখানে একই অভিনেতা নানা চরিত্র অভিনয় করছে। এটা একই সাথে দর্শকের যে আবেগময়তা সৃষ্টি হয়, আবেগময়তার ভাঙন তৈরি করে, আবার দর্শককে একটু সুচিন্তিতভাবে ভাবাতেও উদ্বুদ্ধ করে। তো যাই হোক, এইভাবে তিনি দুই চরিত্রকে, দুই ধর্মের মানুষকে একই অভিনেতা দিয়ে অভিনয় করানোর পেছনে তিনি আবার একটা উক্তির উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেন সাফারিং এবং উইজডমে মানুষ এক হয়ে যায়। অর্থাৎ ধর্মীয় পরিচয় নয়, বরং শ্রেণী, অবস্থান, সংগ্রাম, চারিত্রিক বৈশিষ্ট্য আর দৃষ্টিভঙ্গির দিক থেকে রামপ্রসাদ ও কাদের মিয়া নিপীড়িত মানুষের জ্ঞানী বৃদ্ধের চিরকালীন প্রত্যরূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়। আর এতে প্রাচ্যের মহাকাব্য উদ্ভূত চরিত্রদের প্রণোদনাও স্পন্দিত হয়। আমার শেষ অংশ উপসংহারে যাওয়ার আগে
আমি বলেছি যে এখানে আমরা কি আমরা বিভিন্ন পর্ব এপিসোডিক বিস্তার দিচ্ছি। বাসন্তী ছোট ছিল, আস্তে আস্তে সে বড় হয়, সে রানী হয়, সে অনন্তের মা হয়, অনন্ত এক সময় তাকে ছেড়ে চলে যায়। এই যে জীবনের নানা পর্যায়কে ঋত্বিক আবার মাঝখানে ট্রানজিশন হিসেবে ব্যবহার করছেন তিতাসকে। যতবারই আমরা ট্রানজিশন দেখি সেই ট্রানজিশনের ভিতরে তিতাসের বিচিত্র এবং নানামাত্রিক রূপ। তাহলে তিতাস এখানে একাধারে যেমন চরিত্রের আবেগ নির্মাণে সহায়তা করেছে, তেমনি তিতাস ইটসেলফ drove the episodic wideness of this epic film. এখন তিতাসের ঘটনাক্রমে ঋত্বিক যেভাবে মানে এখানে বর্ণনা করেছেন সেখানে আমরা দেখছি একটা এপিসোডিক বিস্তার। যাই হোক, শুধু অবস্থান্তর সৃষ্টির অনুষঙ্গেই নয়, তিতাস এসেছে ঘটনার আবেগ নির্মাণের সূত্রে। রাজার ঝির মৃত্যুর পর অনন্ত যখন বাসন্তীর উদ্দেশ্যে মাসি বলে চিৎকার করে ওঠে, তখন বাসন্তীর অশ্রুসিক্ত বেদনাকাতর মুখের ক্লোজ শটের পরেই আমরা দেখি বর্ষাসিক্ত তিতাসের নানামাত্রিক সব। বৃষ্টির অঝোর ধারায় তিতাসও যেন কেঁদে চলেছে মৃত্যু বেদনায়। আরো নানা উদাহরণ দেওয়া যাচ্ছে, যেমন ধরেন উদয়তারা এবং বনমালী এবং আরো অন্যান্যরা বাসন্তীকে মারে এক পর্যায়ে। তখন দেখি যে নৌকা বাইচ হচ্ছে, এখন বাসন্তীকে যে তারা প্রহার করছে, সেই প্রহারের নিষ্ঠুরতা ঋত্বিক দেখাচ্ছেন যে উত্তাল নৌকা বাইচের ভেতর দিয়ে। এভাবে দৃশ্যকে সরাসরি উপস্থাপন না করেও দৃশ্যের অভিঘাত তিনি সৃষ্টি করেছেন। সেটাও বাঙালি চলচ্চিত্র পরিচালক তার স্বতন্ত্র বাঙালি চলচ্চিত্র শৈলী অনুসন্ধান তিনি যেমন করতে চেয়েছেন, এবং সেখানে মহাকাব্যিক চলচ্চিত্রের প্রণোদনাও স্পষ্ট হয়ে ওঠে। এখন আমি যদি উপসংহারে যাই, আমি আপাতত শেষ কথা বলছি, কারণ আমি যা বলছি আজকে, আমি যা অনুসন্ধান করেছি সেটাই শেষ কথা নয়। ঋত্বিককে আসলে নবভাবে উদ্ঘাটিত করতে হবে, আবিষ্কার করতে হবে, এবং তার সৃষ্টি আমাদেরকে বিস্ময়ের অনুপ্রেরণা দেয় বলেই আজকে শত বছর পরেও আমরা তাকে স্মরণ করছি। এই কারণেই উপসংহার না বলে আমি উল্লেখ করছি আপাতত শেষ কথা। চলচ্চিত্র মাধ্যমটিকে ঋত্বিক বেছে নিয়েছিলেন গল্প বলার এক মাধ্যম হিসেবে। তার মতে আমার কথা আছে, বক্তব্য রয়েছে, আমাকে তা বলতে হবে। চলচ্চিত্র হলো মিডিয়াম অফ এক্সপ্রেশন। নিজের বক্তব্য বা গল্পকে তুলে ধরতে তিনি এই মাধ্যমকে ব্যবহার করেছিলেন তার মতো করে, নিজস্ব ঢঙে। একে অনেকেই ব্যাখ্যা করেছেন তার স্বতন্ত্র চলচ্চিত্র রীতি হিসেবে। তার লক্ষ্য ছিল জাতীয় চলচ্চিত্র রীতির প্রতিষ্ঠা। এই কারণে সত্যজিৎ রায়কে বলতে শুনি, আমাদের সকলের মধ্যেই তাই কিছু কিছু হলিউডের প্রভাব ঢুকে পড়েছে, কিন্তু ঋত্বিক এক রহস্যময় কারণে সম্পূর্ণ সে প্রভাব থেকে মুক্ত ছিল। তার মধ্যে হলিউডের কোনো ছাপ নেই। ঋত্বিকের চলচ্চিত্রে হলিউডের ছাপ না থাকলেও তিনি এসেছেন আইজেনস্টাইনের বই পড়ে, যে কারণে আমি বলেছি যে তার চলচ্চিত্রে আমরা টাইপেজ যেটা আইজেনস্টাইনের ধারণা, সেই সোভিয়েত চলচ্চিত্রের ধারণা থেকে কিন্তু আমরা টাইপেজের এক ধরনের প্রতিফলন লক্ষ্য করি। যাই হোক, ঋত্বিক এই চলচ্চিত্রে শেকড়ের প্রতি দায়বদ্ধতায় বাঙালির আবহমান কালের শিল্পভঙ্গিকে খুঁজে আনেন। সেখানে দান্দিকতা যেমন আছে, তেমনি আছে সৌন্দর্য সৃষ্টির প্রবণতা বা প্রয়াস। এই কারণে এতে দান্দিকতার পাশাপাশি বাস্তবতা আছে প্রামাণ্য ধর্মিতা, এবং এর এই চিরকালীন এই সমস্ত অনুষঙ্গ ছাড়াও আর কি কি কারণে আসলে আমি বলছি যে এই চলচ্চিত্রটি একটি মহাকাব্যিক চলচ্চিত্রের রূপ বা দোতনার দিকে অগ্রসর হয়েছে বা দোতনা লাভ করেছে। বাস্তবায়তন, প্রকৃত আলোক উৎসের ব্যবহার, লোকজ গান সুরের ব্যবহারে আবেগ নির্মাণ, প্রত্নরূপের সংশ্লেষ, চরিত্র ও বিষয়কে প্রেক্ষাপটে স্থাপনের উদ্দেশ্যে লং শট ব্যবহার, কখনো কখনো নাটকীয় ক্লোজ শট ও ক্যামেরার দ্রুত চলনে দৃশ্যের অন্তর্নিহিত অর্থ প্রকাশ, অসাম্প্রদায়িক লোকজ জীবন ও আর্কিটাইপ প্রবণতার প্রকাশে একই অভিনেতা দিয়ে দুই ভিন্ন ধর্মের চরিত্রের চিত্রায়ন, শব্দ ও সংলাপে একই সাথে কাহিনীর ভাব প্রকাশ ও দৃশ্য ঊর্ধ্ব দুরাগত অর্থের নির্দেশ, দৃশ্য উপকরণ ও পোশাকে একই সাথে বাস্তবতা ও চিরকালীন রূপ নির্মাণ ইত্যাদি নানা বৈশিষ্ট্য তিতাসকে দিয়েছে বাঙালির নিজস্ব শিল্পভঙ্গিজাত এক মহাকাব্যিক চলচ্চিত্রের মহিমা। রৌদ্র, ঝড়,
অভাব, দারিদ্র, দ্বন্দ্ব, কলহ, লোকাচার, পূজা পার্বণ, আনন্দ, বেদনা, জন্ম, বিবাহ, মৃত্যু সমেত মানব সম্প্রদায়ের জীবন প্রবাহকে ঋত্বিক তুলে আনেন এই চলচ্চিত্রে নদীর ভাঙা গড়ার সমান্তরালে বাংলাদেশের লৌকিক জীবনের প্রতিনিধি করে। আবার এই লৌকিক জীবনকে তিনি যেন এক চিরকালীন মহিমা দিয়েছেন তার মহাকাব্যিক চলচ্চিত্র নির্মাণ ভঙ্গিতে। আমি আজকে ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী এবং তার যমজ ভগ্নী প্রতিদেবী দেবীর উদ্দেশ্যেও আমি আমার আমাদের শ্রদ্ধা নিবেদন করতে চাই তাঁরও জন্মদিন এই দিনে। সুতরাং ঋত্বিক কুমার ঘটক তার যমজ ভগ্নী প্রতিদেবী দেবীর জন্মশতবর্ষে তাদের দুজনকেই শ্রদ্ধা জানাই, তাঁদের আত্মার চিরশান্তি প্রার্থনা করি। ধন্যবাদ।